তোমরা আর কেউ মুখ বুঝে ওই আর সমঝোতা বা ওই মুখ বুঝে থেকো না, অন্যায়টাকে সহ্য করে আর থেকো না। একটু হ্যাসেল পোহাতে হলেও হ্যাসেলটা নিয়েও প্রতিবাদটা করো। দেশে আইন আছে, দেশে প্রশাসন আছে, তোমার বিচারটা তুমি ঠিকই পাবে। শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন, বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। সমন্বয়ক প্যানেল নেই, কারণ আমাদের আন্দোলন শেষ। তার মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছিল? থেকে একটা অবস্থান ক্লিয়ার করি। আজকে ডক্টর ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের যে 6 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল এসেছিলেন, তাদের সঙ্গে কথা বলেছেন, সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন এবং অবাক করা কিছু উপহারও দিয়েছেন। নয়, এখন সময় যোগ্যতা দেখার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিদ সহ সমন্বয়করা মূলত এই বার্তাটা এখন রাজনীতিতে দিতে যাচ্ছে। যদি আপনি ইলিমিনেট করে দেন যে তুমি 5 মিনিট কথা বলবা, এই 5 মিনিটের মধ্যে তুমি এই ফ্রেজগুলো তুমি ব্যবহার করতে পারবে না। 75, 71, চেতনা, এই শব্দগুলো তুমি বাদ দিয়ে তুমি 5 মিনিট কথা বলবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে ফারুকী আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও। অন্যায়টাকে সহ্য করে আর থেকো না, একটু হ্যাসেল পোহাতে হলেও হ্যাসেলটা নিয়েও প্রতিবাদটা করো। ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর দেশে আইন আছে, দেশে প্রশাসন আছে, তোমার বিচারটা তুমি ঠিকই পাবে। বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন, বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। সমন্বয়ক প্যানেল নেই, কারণ আমাদের আন্দোলন শেষ। তার মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছিল? বাকি বিস্তারিত অংশ ডক্টর ইউনূস সময় ধরে কিন্তু আমি নাম্বারটা দেয়া আছে সেটাও কিন্তু দেখেন, সেটা না দেখেই কিন্তু রাতারাতি আমাকে ধর্ষক বানিয়ে দিলেন। আমার একবারও ভাবলেন না যে আমি যে এত বছর, আজকে প্রায় 2 যুগের মতো সময় ধরে কিন্তু আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সুনামের সাথে কাজ করছি। আমি আমার কাজ দিয়ে চেষ্টা করছি দেশের মানুষকে বিনোদিত করার, আমি আমার কাজ দিয়ে চেষ্টা করছি যে আমার দেশকে বহির্বিশ্বে প্রেজেন্ট করার আমার যতটুকু সক্ষমতা। আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি যে আশপাশের দেশের চলচ্চিত্রগুলো যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বিশ্ববাজারের দিকে যাচ্ছে, আমরা কিভাবে যাব সেই লক্ষ্যেই কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাই। কিভাবে একটা ভালো উন্নত সিনেমা করা যায় সেই লক্ষ্যে কাজ করা যায়। তাহলে আপনাদের তো একবার ইনভেস্টিগেশন করা দরকার ছিল যে একজন লোক এসে কোত্থেকে কোনো এক লোকের উদয় হলো, তিনি এসে সমস্ত টেলিভিশন মিডিয়াতেও দেখলাম যে তার সাক্ষাৎকার হচ্ছে, যে তিনি অনর্গল কথাগুলো বলে যাচ্ছেন। দ্যাট মিনস তার পেছনে তো লোক ছিল। তিনি এসে সমস্ত অ্যাসোসিয়েশনগুলোর কাছে একজন প্রযোজক এই সিনেমা না হয়েও তিনি সব মিডিয়ার অ্যাসোসিয়েশনগুলোর কাছে দিয়েছে। এই যে অভিযোগগুলো করেছে, অসত্য অভিযোগগুলো করেছে, সেখানেও তো ইনভেস্টিগেট করা উচিত ছিল। আর আজকে আমার যখন এই বিষয়গুলো এসেছে, আমরা কিন্তু সমস্ত তথ্য প্রমাণ দিয়েই কিন্তু আমার লয়ার কোর্টে উত্থাপন করেছে এবং সমস্ত কিছু শুনে, যেমন ডিবিও আমার অভিযোগটা সেদিন গ্রহণ করেছে সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে। কারণ আমার মতো একটা মানুষের বিষয় তো তারা অবশ্যই গুরুত্বের সাথে দেখেছে, তাদের কাছে আমাকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, দেখেছে একজন শিল্পী হিসেবেও তারা হয়তো দেখেছে যে স্পর্শকাতর একটা জিনিস, এত বড় একটা মামলা, তারা ইনভেস্টিগেশন করে অভিযোগটাও রেখেছে এবং মহামান্য আদালতও কিন্তু আজকে সমস্ত কিছু ইনভেস্টিগেশন করেই কিন্তু তারা অভিযোগটা রেখেছে। তোমরা আর কেউ মুখ বুঝে ওই আর সমঝোতা বা ওই মুখ বুঝে থেকো না, অন্যায়টাকে সহ্য করে আর থেকো না। একটু হ্যাসেল পোহাতে হলেও হ্যাসেলটা নিয়েও প্রতিবাদটা করো। দেশে আইন আছে, দেশে প্রশাসন আছে, তোমার বিচারটা তুমি ঠিকই পাবে। বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ আবার আবিষ্কার হয়েছে নতুন একটি রাষ্ট্রে। জনতার উদ্দেশ্য ছিল বৈষম্যের সমাপ্তি। তবে এইদিকে সমন্বয়করা যে রাজনীতি শুরু করেছে তা মেনে নিতে পারছেন না বা সঠিক বলে মনে করছেন না ছাত্র জনতা বলছেন এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা আন্দোলন নিয়ে। এই আন্দোলন কোনো সরকারের বিপক্ষে ছিল না, কোনো দলের বিপক্ষে ছিল না। তাছাড়া সমন্বয়ক গঠন করা হয়েছিল কোটা আন্দোলনের জন্য। এখন কোটা আন্দোলন শেষ, এখন তারা কিসের সমন্বয়ক? আমাদের এখন আর সমন্বয়ক প্যানেল নেই, কারণ আমাদের আন্দোলন শেষ। তার মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন
করানো হয়েছিল। এদিকে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান একটি লাইভ বার্তায় জানিয়েছেন বর্তমানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কতটা প্রয়োজন। কিন্তু সবকিছুকে পেছনে ফেলে প্রধানমন্ত্রিত্বের চেয়েও উজ্জ্বলতর হয়ে ওঠে তার মমতাময়ী মায়ের আবেগ। প্রিয় দর্শক, শুধু শাকিব খানই নয়, ছাত্র সমাজ, সাধারণ জনগণ অনেকেই বলছেন বর্তমানে শেখ হাসিনাকে বাংলাদেশে খুব প্রয়োজন, তাই তাকে দেশের সম্পূর্ণ মর্যাদা দিয়ে দেশে ফিরিয়ে আনতে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন জেলায়। আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন, বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। এছাড়া অনেকেই বলছেন আগের স্বৈরশাসক সরকারই ভালো ছিল, আগে সরকারি ভালো ছিল, স্বৈরাচারী ভালো ছিল, এখন ছাত্র জনতা ভালো নেই। এদিকে সমন্বয়কদের রাজনীতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না সাধারণ জনগণ ও ছাত্র সমাজ। অনেকেই বলছেন তাদেরকে কোটা আন্দোলনের জন্য সমন্বয়ক বানানো হয়েছে, রাজনীতি করার জন্য তাদেরকে সমন্বয়ক বানানো হয়নি। যে আন্দোলনের জন্য আমরা সমন্বয় গঠন করেছি, সেই আন্দোলন থেকে আমরা স্বৈরশাসককে সরিয়ে ফেলেছি, এখন আমাদের আন্দোলন শেষ, আমাদের সমন্বয়ক প্যানেল শেষ। গুলো আছে, ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা অবস্থান ক্লিয়ার করি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্য সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং যাদের বিরুদ্ধে এভিডেন্সগুলো আছে, তাদের বিরুদ্ধে আইনগতভাবে তদন্তের মাধ্যমে, মামলার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে, যেই প্রসেসের মাধ্যমে তাদের বিচার হওয়ার কথা, সেই প্রসেসে অবশ্যই বিচার হইতে হবে। কেউ একজন অতি উৎসাহী হয়ে নিজের জায়গা থেকে ওই ফ্যাসিস্ট সরকারের কাছে মানে নিজেকে তুলে ধরার জন্য অন্যায়ভাবে নির্দেশের বাইরে গিয়ে অনেকে অন্যায় নির্দেশও পালন করছে। এই কাজগুলা যারা করছে, অন্যায়কারী মানে অন্যায়কারী, সে যদি পুলিশের হয় পুলিশেরই, এটা আমার দেখার সুযোগ নাই। পুলিশ তার যদি বিচার না হয়, তাহলে একজন রাষ্ট্রের অন্য একজন নাগরিকের বিচার করার অধিকারও বা বিচার করার বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয়। সে বিচারের বাইরে কেউ না। এই জন্য যেই দুইটা নাম আসছে এখানে, কিংবা আরও যে নামগুলো আছে, সে পুলিশেরই হোক আর অন্য যেই হোক, যে দোষী তার বিচার হইতে হবে। এবং এই যে কথাগুলো এখানে বলছে নামগুলা, এটা অবশ্যই আপনারা মিডিয়ায় দিবেন। এরপরে তার উপরে যদি কোনোভাবে চাপ আসে, আপনার সাথে থাকবেন, আমরা আছি। এসব কালপ্রিটগুলা যেভাবে দেশে একটা হত্যাযজ্ঞ ক্রিয়েট করছে, এই কালপ্রিটগুলা যদি আবার পরবর্তীতে এই মানুষগুলোকে মানসিকভাবে একটা চাপে রাখে, তাহলে মনে রাখবেন আপনিও কোনো না কোনো দিন এটা শিকার হবেন এবং সেদিন আপনি অসহায় হয়ে পড়বেন। কারণ যখন আপনার ভয়েসটা রেজ করা উচিত ছিল, আপনারা করেন নাই। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে কথা দিচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই জায়গায় শতভাগ একমত যে এই সকল কালপ্রিটদের বিচার হইতে হবে এবং পরবর্তীতে তারা যদি কোনোভাবে, হুমকি তো দূরের কথা, বিন্দুমাত্র কোনো সাইড দিয়ে আমাদের এই ভাইদের কিংবা বোনদের কোনো কিছু বলারও স্পর্ধা দেখায়, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেয় আমরা সেই ব্যবস্থা নেব। প্রথমবারের মতো জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নিরাপত্তা দল বাদ দিয়ে ২০ থেকে ২৫ জনের সফরসঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যাবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। কিন্তু এর মাঝেই ঘটে গেল বিপত্তি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অডিও বার্তায় দাবি করে বলছেন, সংবিধান অনুযায়ী আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি কোনো পদত্যাগ পত্রই জমা দেইনি। সংবাদ মাধ্যমে আমার যে পদত্যাগ পত্রটি দেখানো হচ্ছে, ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওইটা একটা মোটা বই। ওরকম কোনো বইয়ে প্রধানমন্ত্রী সই করে পদত্যাগ করে না। আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না। চিঠি আমি গণভবনে রেখে আসছিলাম, কিন্তু গণভবনে আগুন ও লুটপাটের কারণে ওইগুলো সব চলে গেছে। দেশের জনগণ ও বিশ্বব্যাপী যেটি দেখানো হচ্ছে, সেটি কোনো পদত্যাগপত্র নয়, সেটি একটি ভিজিট বই। পদত্যাগপত্র কখনো ওরকম বড় ও মোটা আকারের হয় না। এছাড়া আমাদের সংবিধানের ৫৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীকে যেভাবে পদত্যাগ করতে হয়, আমার কিন্তু সেইভাবে পদত্যাগ করা হয়নি। সুতরাং সংবিধান অনুযায়ী আমি এখনো বাংলাদেশের ইলেক্টেড প্রধানমন্ত্রী। শেখ হাসিনার এমন বক্তব্যের পরে বাঁধে বিপত্তি। দেশের নাগরিকদের অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে জাতিসংঘের সাধারণ অধিবেশনে কি নতুন সরকার অর্থাৎ ডক্টর ইউনূস যোগ দিতে পারবেন নাকি পারছেন না? জানা গেছে, জাতিসংঘের নিয়ম অনুযায়ী কোনো দেশের সাংবিধানিক বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া অন্য নতুন কোনো সরকার বৈধতা পায় না।
এমনকি সুনির্দিষ্ট প্রমাণিত পদত্যাগপত্র ছাড়া নতুন কোনো সরকার প্রধান জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে পারেন না। আজকে ডক্টর ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের যে 6 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল এসেছিলেন, তাদের সঙ্গে কথা বলেছেন, সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন এবং অবাক করা কিছু উপহারও দিয়েছেন, যেটা হয়তো মার্কিন কর্মকর্তাদেরকে বিস্মিত করেছে। আচ্ছা, প্রথমে আসি যে ডক্টর ইউনূস কি বলেছেন। ডক্টর ইউনূস তো এমনিতেই আপনারা জানেন যে চমৎকার তার উপস্থাপনা এবং খুব সুনির্দিষ্ট কথা বলেন এবং প্রত্যেকটা কথার মধ্যে এত সুন্দর যুক্তি তুলে ধরেন যেটা অকল্পনীয়। আজকেও তাই হয়েছে এবং মনোযোগ দিয়ে মার্কিন কর্মকর্তারা শুনছেন। এই ডক্টর ইউনূসকে রক্ষার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা মানে সাংঘাতিক রকম। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার বিরোধী সবাই মিলে ইউনূসের পাশে ছিল। সেই এখন ক্ষমতা না, অনেক আগে থেকে নোবেল বিজয়ী এই মানুষটাকে যাতে অসম্মানিত না করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র বারে বারে চেষ্টা করেছে। সেই চেষ্টা সফল হয়েছে। আজকে ডক্টর ইউনূস ক্ষমতায়, সুতরাং ডক্টর ইউনূসকে কাছ থেকে দেখা এবং তার কাছ থেকে শোনা এটাও তাদের জন্য ভাগ্য এবং সেটা তারা শুনেছেন। তিনি অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারের রূপরেখা তুলে ধরেছেন এবং বলেছেন তার সরকার দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ভোট কারচুপি প্রতিরোধে নির্বাচন কমিশন সংস্কার এবং বিচার বিভাগ, পুলিশ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও সংবিধান সংশোধনের লক্ষ্যে 6টি কমিশন গঠন করেছে। এই কথাগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা পছন্দ করবেন, কেননা তারাও চায় যে একটা সংস্কার হোক, স্বৈরতন্ত্রের যে পরিস্থিতি ছিল বাংলাদেশে সেখান থেকে উত্তরণ ঘটুক। আর সেই কথাগুলি কিন্তু খুব চমৎকার করে গুছিয়ে ডক্টর ইউনূস ওই মার্কিন প্রতিনিধি দলকে বলেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ পুনর্গঠন ও গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন। বাংলাদেশের সফররত উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে প্রধান উপদেষ্টার এই সহায়তা চান। বৈঠকে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ সমূহ উল্লেখ করে বলেন তার সরকার দ্রুততার সঙ্গে অর্থনীতি পুনর্গঠন, সংস্কার ও পুনরায় সচল করার পাশাপাশি আর্থিক খাতে সংস্কার, বিচার বিভাগ ও পুলিশের মতন প্রতিষ্ঠানগুলো কার্যকর করার উদ্যোগ নিয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন বর্তমান সময়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত। তিনি ছাত্রদের নেতৃত্বে গঠিত বিপ্লব সম্পর্কে বলেন এই বিপ্লব বাংলাদেশে নতুন আশা জাগানিয়া যুগের সূচনা করেছে, নতুন আশা জাগানিয়া যুগের সূচনা করেছে। দেখেন তার প্রত্যেকটা শব্দ চয়ন কত অসাধারণ। প্রধান উপদেষ্টা মার্কিন প্রতিনিধি দলের কাছে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারের রূপরেখা তুলে ধরে বলেন তার সরকার দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ভোট কারচুপি সহ প্রশাসন সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার সবকিছু তারা করছে। এখানে যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন ওয়াশিংটন অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করতে পারলে আনন্দিত হবে। পাশাপাশি দেখেন যে আরেকটা অসাধারণ ব্যাপার, ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি সংশ্লিষ্টদের এই আর্ট বুক প্রকাশের নির্দেশ দেন। মার্কিন কর্মকর্তাদের গ্রাফিতির আর্ট বুক উপহার দিলেন প্রধান উপদেষ্টা। রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা তাদের হাতে এই উপহার তুলে দেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সফররত মার্কিন প্রতিনিধি দলকে জুলাই আগস্ট মাসে বাংলাদেশীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার দেয়ালে ছাত্রদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতির ছবি সম্বলিত একটি আর্ট বুক উপহার দেন। যতগুলো ছবি মানে বিভিন্ন রাস্তার বিভিন্ন জায়গায় জায়গায় ছাত্ররা এঁকেছে সেইগুলোর ছবি সম্বলিত একটা আর্ট বুক দিয়েছেন। দেখেন অসাধারণ একটা জিনিস যে ছাত্র বিপ্লবের যেই আকাঙ্ক্ষাগুলো, তাদের যেই চিত্রগুলো, তাদের যেই আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো, সেগুলো এই যে গ্রাফিতিতে তারা যেগুলো তুলে ধরেছে তার ছবিটাই মার্কিন প্রতিনিধি দলকে দিয়েছে। নয়, এখন সময় যোগ্যতা দেখার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিদ সহ সমন্বয়করা মূলত এই বার্তাটা এখন রাজনীতিতে দিতে যাচ্ছে। এর অর্থ কি এবং তারা কি বোঝাতে যাচ্ছে, এটা আমাদের জন্য কোনো অশনি সংকেত কিনা, বা এই যে -2 বা বড় বড় দলগুলোকে মাইনাস করার যে একটা ষড়যন্ত্র, অথবা বিএনপি
1/11 ষড়যন্ত্রের ভয় করছে, এখন আতঙ্কে আছে, সেগুলো কোনো ইঙ্গিত কিনা, এটা আমাদের বিশ্লেষণ করা জরুরি। দর্শক, দল মার্কা নয়, এখন সময় যোগ্যতা দেখার। সার্জিস কি বলেছে আমরা আরেকটু দেখি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন যে আপনাদের কথা শুনবে, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকবে, তাকেই আগামী সংসদে আপনার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করুন। একটা জিনিস মনে রাখুন, দল আর মার্কা দেখার সময় শেষ, এখন সময় যোগ্যতা দেখার। এই কথাটা থিওরিটিক্যালি শতভাগ সঠিক, এর সাথে দ্বিমত পোষণ করার সুযোগ নেই। আমাদের রাজনীতিতে এই মৌলিক দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন আনতেই হবে। যে একটা বিষয় ছিল যে আমি অমুক দল করি, ওই দলের পক্ষ থেকে কলা গাছ দাঁড়ালেও তাকেই ভোট দিব না, এই নীতি পরিবর্তন করতে হবে। এতে জামাতের লোকজন একটু অসন্তুষ্ট হবেন, কারণ জামাতের ফিলোসফিতে এটাই, জামাতের পক্ষ থেকে কলা গাছ দাঁড়ালে তাকে ভোট দিতে হবে। আমরা সেটাও বলবো না, জামাত শিবির নিয়েও আমরা এই প্রেক্ষিতে কিছু কথা বলবো। এখানে ব্যক্তির যোগ্য হতে হবে, ব্যক্তিকে নির্ভেজাল হতে হবে এবং ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে, তাহলে দল নমিনেশন দেওয়ার ক্ষেত্রেও ঠিক হয়ে যাবে। কারণ দলের নমিনেশন প্রক্রিয়াও কিন্তু গণতান্ত্রিক নয়, বিএনপির বলেন আর জামাতের বলেন। তাহলে গণতন্ত্র থাকলো কোথায়? যেমন তারেক রহমান যাকে চাইলো নমিনেশন দিয়ে দিল, আর যারা বিএনপি করেন চোখ বুঝে তাকে ভোট দিয়ে দিলেন। এটা কি গণতন্ত্রের সুন্দর চর্চা হলো? আর জামাতের ক্ষেত্রেও সেম, জামাতের 2-4 জন লোক যাকে চায় তাকেই নমিনেশন দেওয়া হয়, জনগণ চায় কিনা এটা ওইভাবে যাচাই করা হয় না। দিন শেষে দেখা যায় যে সে ব্যর্থ হয়, জামানত হারায়। এই জন্য সার্জিসের এই বক্তব্যটা থিওরিটিক্যালি সঠিক এবং আমাদের এটা করা উচিত। আমি অ্যাপ্রিসিয়েট করছি। দল মার্কা নয়, সময় এসে যোগ্যতা দেখার। মানে রাজনীতিতে সামগ্রিকভাবে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। ব্যক্তি যোগ্য হলে আপনি যে দল করেন আপনি ওই যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন, এটা একটা বিষয়। তবে ওরা এই কথা কেন বলছে? এটা স্পষ্ট যে ওরা রাজনীতিতে একটা নতুন মেসেজ দিতে চাচ্ছে, বার্তা দিতে চাচ্ছে। ওরা রাজনীতি করবে, ওরা নির্বাচন করবে। আগামী নির্বাচনে এই নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরা মিলেমিশে নতুন একটা রাজনৈতিক দল হয়তো সামনে গঠন করবে, তারপর ওরা নির্বাচন করবে। আর ওদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মূলত এই ধরনের কথা বলা। এখন তো আর বলছে না যে রাজনৈতিক দল, অবশ্যই রাজনৈতিক দল গঠন করবে, আমি জানি। আর তখন তো প্রচলিত দলগুলোকে ডিনাই করতেই হবে। যে প্রচলিত আওয়ামী লীগ, বিএনপি, জামাতকে আপনারা দেখেছেন, এখন আমাদেরকে দেখেন, তরুণরাই পারে, তরুণদের দেখেন, এরকম অনেক স্লোগান দিবে। এরকম নতুন অনেক স্লোগানের একটা স্লোগান হচ্ছে দল মার্কা নয়, কারণ ওদের মার্কা তো বা ওদের দল তো পরিচিত নয়। এই জন্য ব্যক্তি ভিত্তিক, ব্যক্তিকে দেখে ভোট দিতে হবে। এখানে আরো একটা বার্তা আছে যে ওদের বা শিক্ষার্থী সমর্থিত যে দল আসবে, যে ব্যক্তি নির্বাচন করবে, এই ব্যক্তি ডেফিনেটলি অনেক যোগ্য হবে এবং তাদের নিয়ে কোনো বিতর্ক নাই, এরকম লোকজনই নমিনেশন পাবে। এবং ব্যক্তিগতভাবে বিবেচনা দেখবেন যে বিএনপি জামাতের চাইতে অনেক ক্ষেত্রে ভালো লোক বা তুলনামূলক যোগ্য লোক সামনে আসছে। যদি আপনি ইলিমিনেট করে দেন যে তুমি 5 মিনিট কথা বলবা, এই 5 মিনিটের মধ্যে তুমি এই ফ্রেজগুলো তুমি ব্যবহার করতে পারবে না। 75, 71, চেতনা, এই শব্দগুলো তুমি বাদ দিয়ে তুমি 5 মিনিট কথা বলবা। এই পোলাপানগুলো এতদিন রাজনীতি করছে, আপনি চান কিনা এমন মানে একটা প্রজন্ম আসুক এখন পাইপলাইনে যারা আছে, যে যাদেরকে আপনারা দেখছেন বা লাস্ট 4-5 মাস, অলমোস্ট 3 মাস ধরে অ্যাসেস করছেন, মানে আপনারা চান কিনা যে তারা রাজনীতিতে আসুক, যে যারা কোনো ছকে বাঁধা, যারা মানুষকে রিড করতে পারে। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। নরমালি হচ্ছে কি, আমরা দেখেছি যে বার্ধক্যের শৃঙ্খলা আবদ্ধ যে একটা প্রজন্ম যারা আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, আপনি লাস্ট একটা জিনিস দেখবেন, যখন জামাতকে নিষিদ্ধ করা হয় এর আগের দিন 13 দলীয় বা 14 দলীয় যারা নেতা, তাদের একটা টিভিতে আসছিল যে ওবায়দুল কাদের দাঁড়াইছে, দিলীপ বড়ুয়া দাঁড়াইছে, আর কারা কারা যেন দাঁড়াইছে। আপনি ওই ফ্রেমটা দেখেন, তারপর হাসানুল্লাহ কিনু, মানে ওই ছবিটা দেখেন, এখানে 8-10 জন 12-13 জন রাজনীতিবিদ ছিল, ওইটা বাংলাদেশ ছিল, মানে ওই ফ্রেমটা বাংলাদেশ ছিল এতদিন পর্যন্ত। আর এখন এটা রিপ্লেস করতে যাচ্ছে আরিফ, সোহেল, সার্জিস, নাহিদ, আসিফ, ওরা। আপনি চান কিনা, মানে আপনার কাছে এই প্রশ্ন যে আপনি চান কিনা এটা রিপ্লেসমেন্ট আসুক, এটা আপনি সিদ্ধান্ত নেবেন। এবং আমরা আমাদের আন্দোলনের যে কর্মসূচিগুলো, এগুলো কিন্তু আমরা দেই নাই, এগুলো মানুষ দিছে। আমাদের কাজটা কি ছিল তখন? আমরা ইন্টারপ্রেটারের কাজ করছি। মানে এই যে সমন্বয়ক বলছেন না,
আপনি দেখেন এই আন্দোলনের কিন্তু এটা আমি জানি না যে আপনারা যেভাবে পড়াশোনা করেন বা লেখালেখির সাথে যুক্ত আছেন, এটা আপনাদেরও কাজ। এই আন্দোলনের যেটা আমরা বলি যে একদম ইডিওসিনক্রেটিক কিছু ব্যাপার থাকে না, কিছু ক্যারেক্টারিস্টিক্স, ট্রেটস, মুভমেন্টের কিছু ট্রেটস থাকে, যেটার কারণে একটা মুভমেন্ট একটা মুভমেন্ট থেকে আলাদা হয়। তো আমার কাছে মনে হয় এই মুভমেন্টটা নেতা ঘোষণা দিছে, তারপরে কর্মীরা আসছে, তারপরে আন্দোলন দিছে, ব্যাপারটা এমন না। যারা ফলোয়ার্স তারা কর্মসূচি শুরু করে দিছে, তারা ঘোষণা দিয়ে দিছে, নেতার কাছ থেকে জাস্ট একটা আমরা এটাকে ভাষাগত রূপান্তর করছি যে এই কর্মসূচিটার একটা ভাষা হইতে পারে। এখন আপনারা সিদ্ধান্ত নিবেন, আপনারা কর্মসূচি দিবেন রাজনৈতিক, হয়তো সেটাকে আপনারা চান কিনা যে আমরা আন্দোলনে যেভাবে ভাষাগত রূপান্তর করছি ঠিক এভাবে রাজনীতির ভাষাগত রূপান্তর আমরা করি, এটা আপনারা চান কিনা এই সিদ্ধান্ত আপনারা নেবেন, তাইলে আমরা আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। তো প্রিয় দর্শক, কিন্তু আপনারা সবাই ভিডিওটা দেখে বিস্তারিত বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা। ভিডিওটি দেখে আশা করি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ফেলুন। দেখাবো না কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এতটুকুই। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।